বাংলা নবজাগরণ সম্পর্কে সবচেয়ে বড় কথা যেটা বলা হয় যে এই নবজাগরণ ছিল আসলে হিন্দুত্বের পুনর্জাগরণ। আমরা বাংলাদেশের নবজাগরণের ভিতর দিয়ে স্বাধীন বাংলাদেশ পেলাম ঠিকই, কিন্তু নবজাগরণের আলোয় যে বাংলাদেশ নির্মাণ করার কথা সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারলাম না। গোলাম মুস্তফা তার লেখার ভিতরে লিখছিলেন যে আবুল হোসেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাচ্ছেন সেটা হচ্ছে মুসলিম কোটায়। আবুল হোসেন এটার বিরোধিতা করছিলেন এবং সেই বিরোধিতা করে উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। আমার কাছে আবুল হোসেনের জীবন পাঠ করতে গিয়ে বারবার মনে হয়েছে যে ব্রুনো একবার আগুনে পড়ে শেষ হয়ে গেছে, তার মুক্তি ঘটছে, কিন্তু আবুল হোসেনের জীবন বারবার ক্ষতাক্ত হতে হয়েছে। আমাকে আমার গ্রামের লোকজন বা আমার পরিচিত সার্কেলের অনেকেই মনে করেন রিফিউজির সন্তান, এবং আমাকে আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যেও কেউ কেউ বলে এই রিফিউজির ছেলে শোনো। আজকের বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয় যে বুদ্ধির মুক্তি কত দূর, এরকম একটা বিষয়। এবং আমরা কথা বলছি এমন একটা সময়ে 2026-এর আজকে 19শে জানুয়ারি। আমরা যদি ঠিক 100 বছর পিছিয়ে যাই তাহলে 1926-এর এই 19শে জানুয়ারি মতান্তরে মনে করা হয় যে 17ই জানুয়ারি মুসলিম সাহিত্য সমাজের যাত্রা শুরু হয়েছিল। এবং তার ঠিক 1 বছর পর 1927-এর এপ্রিলে তাদের শিক্ষা পত্রিকার যাত্রা শুরু হয়। এই সময় দাঁড়িয়ে আমাদের সমাজের বাস্তব অবস্থা কি তার একটা দুইটা উদাহরণ দিই আপনাদের। একটা হচ্ছে যে আমি কাজল রশিদ শাহীন, আমাকে আমার গ্রামের লোকজন বা আমার পরিচিত সার্কেলের অনেকেই মনে করেন রিফিউজির সন্তান, এবং আমাকে আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যেও কেউ কেউ বলে এই রিফিউজির ছেলে শোনো। আপনাদের সেই অভিজ্ঞতা আছে কিনা জানি না। 1947-এর 14ই আগস্ট যেদিন পাকিস্তান স্বাধীন হলো, সেই দিন আমার বাবার যে বাড়ি ছিল সেই সময় নদিয়া জেলার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী জায়গা করিমপুর বলে একটা জায়গা রয়েছে, আপনারা নাম শুনেছেন মনে হয়। করিমপুরের নাসিরনগর গ্রামে আমাদের দাদার বাড়ি বা আমার বাবার বাড়ি। সেই বাড়িতে 1947-এর 14ই আগস্ট যেদিন পাকিস্তান স্বাধীন হলো বিশাল আনন্দ, কারণ পাকিস্তান স্বাধীন হয়েছে। এবং আমার বাবাদের মুখে শুনেছি যে ওনাদের নেতৃত্বে ওই গ্রামের ভিতরে মিছিল বের করেছিলেন ওনারা, যে পাকিস্তান স্বাধীন হয়েছে সেই আনন্দে। তারপর 1947-এর 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হলো সেদিনও ওই গ্রামে মিছিল বের হয়েছিল। সেই মিছিলে আমার বাবা যেতে চায়নি, আমার বাবাকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছিল। জোর করে ধরে নিয়ে আসার পরও আমার বাবা ওই মিছিলে যেতে চায়নি, ওনাকে মার দেওয়া হয়েছে। মার দেওয়ার পরও আমার বাবা যেতে চায়নি, তখন ওনাকে বাধ্য করা হয়েছে। মিছিলে গেছেন, উনি চুপচাপ ছিলেন, তো ওনাকে বলা হয়েছে যে না, মিছিলে চুপচাপ থাকলে হবে না, মিছিলে স্লোগানও দিতে হবে। ওনাকে বাধ্য করা হয়েছিল বন্দে মাতরম স্লোগান দেওয়ার জন্য। এবং সেই দিন আমার দাদারা সিদ্ধান্ত নিয়েছিল ওই জায়গায় আর থাকা যাবে না। এবং আপনাদের আর একটু বলি যে ওই সেই জায়গাটা, যে জায়গাটা 1905-এ যখন বঙ্গভঙ্গ হলো সেই জায়গাটা কিন্তু পূর্ববঙ্গের ভিতরে ছিল। আপনাদের আরো একটু বলি যে ওই জায়গাটা 1947-এর 14 এবং 15ই আগস্ট 16ই আগস্ট পর্যন্ত পাকিস্তানের ভেতরেই ছিল। আপনারা জানেন যে রেডক্লিফ সাহেব মানচিত্রটা 2বার বিভাজন করেন, এবং সেই সময়ে ভারতের জানা ছিল যে তাদের যদি পদ্মা নদীকে রক্ষা করতে হয়, পদ্মা নদীর সাথে কলকাতা বন্দরের একটা যোগসূত্রতা রয়েছে, ফলে তাদের মুর্শিদাবাদ লাগবে এবং সেইখানে তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করবে। সেই কারণে সেই সময় পরে যখন আবার মানচিত্র খণ্ডন করা হলো তখন সেই নাসিরনগর পড়ে গেল ভারতের ভিতরে। আমার বাবারা রিফিউজি হলেন এবং ওনারা কুষ্টিয়া জেলার দৌলতপুর নামক এক উপজেলার ফিলিপনগর গ্রামে চলে আসলেন। এই হচ্ছে আমার বাবার ইতিহাস, আমার সমাজের ইতিহাস, বাঙালি মুসলমানের ইতিহাস। তারপর 2010 সালের এই ঢাকা শহরে আমি তখন একটা পত্রিকার সাহিত্য সম্পাদক। সেই পত্রিকার আশেপাশেই আরো একটা পত্রিকার অফিস। এক সন্ধ্যায় আমি সেই পত্রিকা অফিসের আমার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছি। সেই বড় ভাইয়ের সঙ্গে আলাপ প্রসঙ্গে ওই বড় ভাই হচ্ছেন ওই পত্রিকার একটা গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান। বড় ভাইয়ের কাছে তার একজন ইমিডিয়েট জুনিয়র এসেছেন ফাইল দেখাতে, ফাইল কি ওই যে ডামি শিট দেখাতে সেই দিনের হচ্ছে কাগজের।
তো এটা দেখার পর উনি হয়তো কি দু একটা আলাপ করছেন, আলাপ করার পর ওই মানে জুনিয়র যখন চলে যাচ্ছেন, আমার বড় ভাই খুব গর্ব করে বলছেন, কথাবার্তা দেখো কাজল, একেবারে রিফিউজির ছেলের মতো। এটা হচ্ছে আমার একদম বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। এই সমাজের বুদ্ধির মুক্তি আসলে এত সহজ বিষয় নয়। আর এই সমাজ মুসলিম সাহিত্য সমাজের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তাকে আসলে সেইভাবে কখনোই গ্রহণ করেনি। এবং মুসলিম সাহিত্য সমাজ নিয়ে আমার যতগুলো কাজ দেখার সুযোগ হয়েছে, অনেকেই কাজ করেছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা। আমাদের মোর্শেদ ভাই করেছেন, আমার স্যার আবুল আহসান চৌধুরী করেছেন, আবুল কাশেম ফজলুল হক, আবুল হোসেন রচানু বলে সম্পাদনা করছেন, খন্দকার সিরাজুল হক কাজ করছেন, এইভাবে বেনজিন খান করছেন, অনেক নাম রয়েছে। এবং সেই সব নামের ভিতরে এবং সেই সব কাজের ভিতরেও কখনো কখনো আমার মনে হয়েছে যে এই সব কাজ একাডেমিকভাবে যতটা গুরুত্বপূর্ণ, সেই সব কাজের সঙ্গে সমাজের যে যোগসূত্রতা থাকার দরকার ছিল, সমাজ সেই আলোটাকে কিভাবে গ্রহণ করবে, একাডেমিক পরিসরের বাইরের যে পরিসর, সেই পরিসরের যে মানুষ, সেই পরিসরের যে সিংহভাগ জনসমাজ রয়েছে, তারা আসলে মুসলিম সাহিত্য সমাজের যে আগুন, সেই আগুনকে যদি আমরা মনে করি আগুনের পরশমণি, তাহলে সেই পরশমণিটাকে কিভাবে গ্রহণ করবে, তার কোনো আবেদন আমি খুব প্রবলভাবে পাইনি। আমি আসলে পেতে চেষ্টা করছি। এবং মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে যে কাজ শুরু করলো, তার আগে যদি একটু ফিরে যাই, আমি এখনো বিশ্বাস করি যে 1926-এর পূর্বের 100 বছরে আমাদের এই অঞ্চলে মুসলিম সাহিত্য সমাজের মতো করে কোনো কাজ হয়নি। 1926-এর পরের 100 বছরে আমাদের সাহিত্যিকদের যে সাংগঠনিক প্রয়াস, বুদ্ধিজীবীদের যে ঐক্যবদ্ধতার প্রয়াস, সেই প্রয়াস অনুযায়ী কাজ 1926-এর 100 বছর পরে মুসলিম সাহিত্য সমাজ ছাড়া দ্বিতীয় উদাহরণ আমি খুঁজে পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে জানালে আমি সে বিষয়ে জানতে খুবই আগ্রহী। এবং মুসলিম সাহিত্য সমাজের আগে আমাদের এখানে পূর্ববঙ্গের যে সংগঠনের অভিজ্ঞতা, সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মুনতাসির মামুন স্যারের, পূর্ববঙ্গের সংগঠন সভা ও সমিতি, এই শিরোনামে বই। ওই বইয়ের ভিতরে উনি বলছেন যে পূর্ববঙ্গের মানুষের সংগঠন করার প্রথম অভিজ্ঞতা 1838 খ্রিস্টাব্দে, 1838 সালে, মানে এই অনুযায়ী তথ্য পাওয়া যায়, তার আগে হয়তো থাকতেও পারে, কিন্তু 1838-এ প্রথম সংগঠনের পরিচয় পাওয়া যায়। এবং সেই সংগঠনের নামটা শোনার পর আমি এত মুগ্ধ হয়েছি, বা আমি এত উদ্বেলিত হয়েছি, আমি এত বিস্মিত হয়েছি যে আমি আসলে এরকম সংগঠনের নাম হতে পারে 1838-এ আমি কল্পনাও করতে পারি না এখনো। সেই সংগঠনের নাম ছিল তিমির বিনাশী সভা। পূর্ববঙ্গের মানুষের সাহিত্যিক রুচি আমাকে আসলেই মুগ্ধ করে। এবং সেই সংগঠনের কাজ ছিল বঙ্গভাষা শুদ্ধকরণের প্রয়োজনীয়তা। 1838 এখানে একটা সংগঠন হচ্ছে, সেই সংগঠনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য তৈরি হচ্ছে বঙ্গভাষা শুদ্ধকরণের। ফলে আমাদের এখানকার সংগঠন প্রিয়তার একটা ব্যাপার যে রয়েছে, সেইটা আমাদের স্বীকার করতে হবে। এবং 19বিংশ শতকেই এই পূর্ববঙ্গে ঢাকাতে 1857-র আগেই বেশ কিছু সংগঠনের পরিচয় পাওয়া যায়। তার ভিতরে একটা সংগঠন ছিল বিতর্ক সভা। এবং সেই সংগঠন তখনকার মানে এই সময়ের মানুষের যে নানা বিষয়ের প্রয়োজনীয়তা, সেই সব বিষয় নিয়ে বিতর্ক করছেন। এবং সেই সব বিতর্কে অংশগ্রহণ করছেন প্রগোজ স্কুল যেটা বা কলেজিয়েট স্কুল যেটা, সেই সব স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। ফলে পূর্ববঙ্গের মানুষের ভিতরে এই ঐক্যবদ্ধতা বা এক ধরনের আলো সন্ধানী মনের পরিচয় আমরা কিন্তু 19বিংশ শতকেই পাচ্ছি। এবং মুনতাসির মামুন আমাদের জানাচ্ছেন যে ধরেন 1857 থেকে 1900 এই সময় পর্বেই এই অঞ্চলে 466টা মতো সংগঠনের পরিচয় পাওয়া যায়। তার অনেকগুলো ঢাকাতে, তার পাশাপাশি রংপুরে রয়েছে, ময়মনসিংহে রয়েছে, খুলনায় রয়েছে, কুষ্টিয়াতে রয়েছে। তবে চট্টগ্রামে বেশিরভাগ হচ্ছে ঢাকা, রংপুর এবং ময়মনসিংহ। এই প্রয়াসের ভিতর দিয়েই পরবর্তীতে আপনারা নিশ্চয় জানেন যে মানে আমাদের এখানে বঙ্গীয় সাহিত্য সমিতি তৈরি হলো, বা তারও আগে আরো যেসব প্রয়াস, সেই প্রয়াসের একটা ধারাবাহিকতা মুসলিম সাহিত্য সমাজ।
1926-এ এসে যে কাজ শুরু করলো, এবং সেই কাজের তাদের মানে অনেকগুলো কাজ ছিল। একটা হচ্ছে যে তারা বার্ষিক অধিবেশন করত, সভা সমিতি করত, এবং সেইখানে যেসব আলোচনা হতো সেই সব আলোচনা পরবর্তীতে তারা শিক্ষা পত্রিকা প্রকাশ করত। এবং সব যে প্রকাশ করতে পারতো তা নয়, যেগুলো প্রকাশ করতে পারতো না সেগুলো অন্যত্র প্রকাশিত হতো। এই হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের কাজ, এবং মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হচ্ছে শিখা। এবং এই উদ্যোগ 1926 থেকে 1938 পর্যন্ত বহাল রয়েছিল। এবং আমরা দেখি যে মুসলিম সাহিত্য সমাজ, শিক্ষা পত্রিকা, বুদ্ধির মুক্তি আন্দোলনের কথা বলা হলে মানে আবুল ফজলের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে এই কার্যক্রমের আবুল হোসেন ছিলেন কর্মযোগী, কাজী আব্দুল ওদুদকে বলা হয় ধ্যানযোগী। কেউ কেউ মনে করেন যে কাজী মোতাহার হোসেন ছিলেন এই কার্যক্রমের হৃদয়। আমার কাছে সব কার্যক্রম দেখতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে তাদের এই উদ্ধৃতি বা তাদের এই অভিধা দেওয়ার পাশাপাশি আমার মনে হয়েছে আসলে মুসলিম সাহিত্য সমাজের প্রাণ ছিলেন আবুল হোসেন, এবং সেই জায়গাটাতেও আমরা আবুল হোসেনকে ঠিক প্রাণ কেন্দ্রে রেখে যেভাবে আলোচনা করার দরকার, যেভাবে আলোক রেখা ছড়িয়ে দেওয়া দরকার, সেইটা মনে হয় একটু কম হয়েছে বলে আমার মনে হয়। এবং আবুল হোসেনের যে অবদান, এবং আবুল হোসেনকে ধরেন আমরা গ্যালিলিওর কথা জানি, আমরা কোপার্নিকাসের কথা জানি, আমরা ব্রুনোর কথা জানি, এবং এই সব মানুষেরা তখন যেসব কথা বলছিল, তখনকার প্রচলিত যে সমাজ ব্যবস্থা, তখনকার যে চার্চ যেভাবে কেঁপে উঠেছিল, আবুল হোসেনের কথার ভিতরেও সেই বিষয়গুলো ছিল। এবং আমরা শুধু মোটা দাগে আবুল হোসেনের এই যে মানে উনি যে ঢাকার নবাব পরিবারে একটা দস্তখত লিখে দিয়ে তারপরে দেশ ত্যাগ করলেন বা চলে গেলেন, এইটাকে আমরা মনে রাখি। কিন্তু তার আগেও আবুল হোসেন আসলে ক্ষতাক্ত হতে হতে ক্ষতাক্ত হতে হতে ক্ষতাক্ত হতে হতে দেশ ছেড়েছেন। এবং তারপরে আবুল হোসেনের যে ক্যান্সার রোগ বা আবুল হোসেন যে মারা গেলেন, আমার কাছে মনে হয় যে এই রোগও আসলে তার ক্ষতাক্ত হওয়ার ভিতর দিয়েই হয়েছে। এবং আবুল হোসেন আসলে তার নিজের জীবনকে এই সাহিত্য সমাজের জন্য বা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য নিবেদন করেছিলেন। এবং আপনারা জানেন যে আবুল হোসেনকে বলা হয়েছিল, গোলাম মুস্তফা তার লেখার ভিতরে লিখছিলেন যে আবুল হোসেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাচ্ছেন সেটা হচ্ছে মানে মুসলিম কোটায়। আবুল হোসেন এটার বিরোধিতা করছিলেন, এবং সেই বিরোধিতা করে উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। আবুল হোসেন কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বঙ্গীয় মুসলিম সমিতির যে অধিবেশন, সেখানে কিন্তু উনি সুদ নিয়ে যখন কথা বলছেন সেইটার বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু কথা বলছিলেন। এবং আবুল হোসেন যে কথাটা বলে যে সুদ হচ্ছে আসলে ব্যাংক ব্যবস্থার বা আধুনিক জীবনের এক ধরনের বাস্তবতা, সেই বাস্তবতা থেকে আমরা বেরোতে পেরেছি। ফলে এইটাকে কিভাবে আমরা আমাদের সঙ্গে সাঙ্গীকরণ করব সেই নিয়ে কিন্তু আমাদের ইয়ে নেই, বরং আমরা এই ডিবেটকে এক ধরনের কার্পেটের ভিতর দিয়েই রেখেছি। এবং এর ভিতর দিয়েই আমাদের বাঙালি মুসলমানের যাত্রা বা এই ভূখণ্ডের মানুষের যাত্রা সম্পন্ন হচ্ছে। এই যে আড়াল এবং আবডাল, এই আড়াল আর আবডালের ভিতর দিয়ে যদি আমরা আমাদের অগ্রসরমানতা বজায় রাখি, তাহলে বুদ্ধির মুক্তি কিভাবে হবে? আবুল হোসেন এই সব জায়গাতে অ্যাড্রেস করার চেষ্টা করছিলেন। এবং সেই অ্যাড্রেসে আবুল হোসেন যখন ধরেন শিক্ষা পত্রিকা করছে, মুসলিম সাহিত্য সমাজ করছেন, পাশাপাশি ওনার প্রযত্নে আরও কিন্তু অনেকগুলো পত্রিকা বের হচ্ছে। এবং যেসব পত্রিকায় মানে লেখা শিক্ষা পত্রিকায় ছাপানো সম্ভব হচ্ছে না, সেই সব লেখা কিন্তু উনি ওই সব পত্রিকা ছাপাচ্ছেন। এবং আবুল হোসেনের যে আলোচিত লেখা আদেশের নিগ্রহ, সেইটা কিন্তু শান্তি নামক একটা পত্রিকা ছাপা হচ্ছে। মানে একজন জাতির যিনি দিশারি হয়ে উঠতে চান বা জাতিকে যিনি মুক্তি ঘটাতে চান, তার লড়াইটা কতটা নিবেদিত হতে পারে সেইটা আসলে আবুল হোসেনের জীবন দিয়ে বুঝতে হয়। এবং আমার কাছে আবুল হোসেনের জীবন পাঠ করতে গিয়ে বারবার মনে হয়েছে যে ব্রুনো একবার আগুনে পড়ে শেষ হয়ে গেছে, তার মুক্তি ঘটছে, কিন্তু আবুল হোসেনের জীবন বারবার ক্ষতাক্ত হতে হয়েছে। এই আবুল হোসেনকে আমরা ঢাকার সাহিত্য সমাজে, ঢাকার বুদ্ধিজীবিতায় বা আমাদের এই অঞ্চলের একাডেমিক পরিসরে যেভাবে উপস্থাপন করা দরকার, যেভাবে হাজির রাখা দরকার, সেইটা আমরা করতে পারিনি। আপনারা জানেন যে এই ঢাকা শহরের নাট্য আন্দোলনের যে দলগুলো রয়েছে, গ্যালিলিও নিয়ে দিনের পর দিন নাটক হয়েছে। আমরা কি আবুল হোসেনকে নিয়ে একটা নাটক করার প্রয়োজনীয়তা বোধ করছি?
তাহলে আবুল হোসেনের চিন্তা চেতনা ছড়াবে কিভাবে, মুসলিম সাহিত্য সমাজের কার্যক্রম ছড়াবে কিভাবে? সেইটা আসলে ছড়ায়নি, সেটা আমরা ছড়াতে চাইনি। এবং দেখেন যে সেই সময় যে মুসলিম সাহিত্য সমাজের যে সব কার্যক্রম, সেই কার্যক্রমের সঙ্গে মানে ধরেন একদম সরাসরি না হলেও কাজী নজরুল ইসলামের কিন্তু গভীর যোগসূত্রতা ছিলেন এবং উনি একাধিক অধিবেশনে উপস্থিত ছিলেন। শিক্ষা পত্রিকার 2টা সংখ্যায় তার লেখা বের হচ্ছে এবং উনার যে ওই যে মানে তরুণের অভিযান বা হচ্ছে নতুনের গান, ওই শিক্ষা পত্রিকায় যে কবিতাটা ছাপা হচ্ছে, সেই পত্রিকার ছাপানোই মানে ওই কবিতাটা তো পরবর্তীতে বা আমাদের আজকের বাংলাদেশের রণসঙ্গীত। তাহলে আজকের বাংলাদেশে আমরা শিক্ষা পত্রিকাকে সেইভাবে স্মরণ করছি? এই শতবর্ষে এসে আমাদের নজরুল ইনস্টিটিউট কি মনে করছেন যে আবুল হোসেনকে বা কাজী নজরুলকে স্মরণ করা দরকার? বাংলা একাডেমি যে স্মরণ করছেন, সেই স্মরণেও বাংলা একাডেমিকে ধন্যবাদ দিয়েও আমার কাছে মনে হয়েছে সেই স্মরণের ভিতরে যে ঔদার্য থাকার দরকার ছিল, যে গভীর অভিনিবেশ থাকার দরকার ছিল, তার ব্যাপক ঘাটতি রয়ে গেছে। এবং এই সব ঘাটতি নিয়ে যদি আমরা বুদ্ধির মুক্তি ঘটাতে চাই, তাহলে বুদ্ধির মুক্তি ঘটবে না। এবং মুসলিম সাহিত্য সমাজকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন, মুসলিম সাহিত্য সমাজের প্রয়োজনীয়তাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এবং আপনার যাপিত জীবনের ভিতরে সেই প্রয়োজনীয়তাকে কিভাবে হাজির করছেন, সেইটা যদি না করতে পারেন, তাহলে হয়তো এইরকম বিচ্ছিন্নভাবে কিছু স্মরণ হবে, কিন্তু মুসলিম সাহিত্য সমাজ যে বুদ্ধির মুক্তির কথা বলছেন, সেই মুক্তি আমাদের ঘটবে না। এবং আপনারা নিশ্চয় জানেন যে 1921-এ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে, তার ঠিক 100 বছর আগে হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই হিন্দু স্কুল পরবর্তীতে যে হিন্দু কলেজ, সেই কলেজের ভিতর দিয়ে আমাদের এই বাংলা অঞ্চলে একটা নবজাগরণের সূচনা হয় এবং সেটাকে বলা হয় বাংলার নবজাগরণ। এবং আমরা পরবর্তীতে দেখি যে এই বাংলার নবজাগরণ সম্পর্কে নানা ধরনের কথা রয়েছে। কারো কারো মত হলো যে মুসলিম সাহিত্য সমাজের এই কার্যক্রমকে যদি নবজাগরণ বলতেই হয়, তাহলে সেইটা হলো বাংলার নবজাগরণের বা কলকাতা কেন্দ্রিক নবজাগরণের একটা ধারাবাহিকতা। শিবনারায়ণ রায় অবশ্য বলছেন যে এ নিউ রেনেসা। কিন্তু আমার মানে গবেষণা বা আমার অভিমত হলো যে মুসলিম সাহিত্য সমাজের এই কাজ বা এই অবদান একটা পৃথক এবং একটা স্বতন্ত্র নবজাগরণ। এবং বাংলার নবজাগরণের যে জায়গাগুলোকে আমরা দেখি বা আমরা ইউরোপীয় নবজাগরণ সম্পর্কে যেভাবে জানি, কারণ বাংলা নবজাগরণ সম্পর্কে বেশ কিছু বিতর্ক তো রয়েছেই এবং বিতর্কের পাশাপাশি কিছু সিদ্ধান্ত এরকম যে বাংলা নবজাগরণ সম্পর্কে সবচেয়ে বড় কথা যেটা বলা হয় যে এই নবজাগরণ ছিল আসলে হিন্দুত্বের পুনর্জাগরণ। বাংলা নবজাগরণকে বলা হচ্ছে যে এইটা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নবজাগরণ ছিল এবং কলকাতা এবং তার বাইরে আশেপাশের 9 মাইলের ভিতরে এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল। বাংলা নবজাগরণ সম্পর্কে বলা হচ্ছে যে বাংলা ভূখণ্ডের 2টা প্রধান সম্প্রদায় যে মানুষ, হিন্দু এবং মুসলমান, এই নবজাগরণ মুসলমান সম্প্রদায়কে যুক্ত করতে পারেনি। এইসব সীমাবদ্ধতার ভিতর দিয়েই আসলে আমাদের যে মুসলিম সাহিত্য সমাজের নবজাগরণ এবং যে নবজাগরণের আমি নাম দিয়েছি বাংলাদেশের নবজাগরণ, সেই নবজাগরণের একটা প্রয়োজনীয়তা দেখা দেয় এবং অনিবার্যভাবে এই নবজাগরণ সেদিন উত্থিত হয় বা এই নবজাগরণের যাত্রা শুরু হয়। এবং এই নবজাগরণের ভেতর দিয়েই এই ভূখণ্ডের মানুষটা তাদের স্বাতন্ত্রিক পরিচয় খুঁজে পেল এবং এই নবজাগরণের ভিতর দিয়েই বঙ্গভঙ্গের সময় এবং বঙ্গভঙ্গ রোধ করার ভিতর দিয়ে বাঙালি মুসলমানের যে সংকট তৈরি হলো, সেই সংকট মোচনের একটা পথ তৈরি হলো এবং পরবর্তীতে বাংলাদেশ নামক যে জাতিরাষ্ট্রের আমরা আজকে অধিবাসী, সেই রাষ্ট্র তৈরি হওয়ারও সূচনাটা আসলে 1926-এর 19শে জানুয়ারি মুসলিম সাহিত্য সমাজের যাত্রার ভিতর দিয়ে। এবং এই মুসলিম সাহিত্য সমাজই সেদিন যেসব কার্যক্রম শুরু করেছিল হিন্দু মুসলমানের মিলনের ক্ষেত্রে, আধুনিকতা গ্রহণের ক্ষেত্রে, মুসলমানরা কিভাবে তার মুসলিম পরিচয়কে আইনের ভিতর দিয়ে নতুন করে গ্রহণ করবে, সেই সব জায়গাগুলোকে যেভাবে তারা চিহ্নিত করেছিল, সেই চিহ্নিতকরণের ভিতর দিয়েই পরবর্তীতে আসলে পূর্ব পাকিস্তান যে রেনেসাঁ সোসাইটির যাত্রা শুরু হলো, পরবর্তীতে যে ভাষা আন্দোলন, পরবর্তীতে আমাদের যে স্বাধিকার আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান এবং সবশেষ 1971-এর মুক্তিযুদ্ধ, এসব আসলেই মুসলিম সাহিত্য সমাজের সেদিনের যাত্রার ধারাবাহিক প্রয়াস। এই কারণে আমি এই প্রয়াসকে বাংলাদেশের নবজাগরণ মনে করি
এবং এই প্রয়াসকে আমি তিনটি ভাগে দেখতে চাই। যে মুসলিম সাহিত্য সমাজের যে যাত্রার ভিতর দিয়ে যে নবজাগরণ, তার প্রথম প্রয়াস বা সূচনা পর্ব হলো 1926 থেকে 1947 সময়কাল। দ্বিতীয় প্রয়াস হলো 1947 থেকে 1966 এই সময়কাল, এবং 1966 থেকে 1971। আমরা বাংলাদেশের নবজাগরণের ভিতর দিয়ে স্বাধীন বাংলাদেশ পেলাম ঠিকই, কিন্তু নবজাগরণের আলোয় যে বাংলাদেশ নির্মাণ করার কথা, সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারলাম না। ফলে বাংলাদেশের 54 বছরের অভিজ্ঞতায় আমাদের দুইবার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যেতে হলো। এবং আপনারা নিশ্চয় জানেন যে আমাদের এখানকার যে এলিটিজম বা আমাদের এখানকার যে এই এলিটিজম কিন্তু আমাদের সব ক্ষেত্রে বিরাজমান, এবং এই এলিটিজমই আসলে আমাদের এখানকার বুদ্ধির মুক্তির ক্ষেত্রে প্রধানতম বাধা। সেই বাধার ক্ষেত্রে আপনারা খেয়াল করছেন, রূপবান যাত্রার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। রূপবান যাত্রায় রূপবানকে কিন্তু রাজার পুত্রবধূ হওয়ার আগে 12 বছর নির্বাসনে যেতে হয়েছিল। এটা হচ্ছে আমাদের এখানকার বাস্তবতা। আমাদের এখানে আমরা তারপরে অভ্যুত্থান করি ঠিকই, কিন্তু সেই অভ্যুত্থান আমাদেরকে রাজার পুত্রবধূ করে তোলে না, রাজার পুত্র হওয়ার সুযোগ করে না, কারণ আমরা সেই এলিটিজমের জায়গা থেকে বেরোতে পারিনি। এবং আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে বাংলাদেশ তার নানা স্তরে বিভক্ত হয়ে গেছে, এবং এই স্তরগুলো এতটা ভয়ঙ্কর, এবং প্রত্যেকটা স্তরের সাথে এত অসুখ বৃত্তিতে তাদের উষ্মা প্রকাশ করে চলেছে যে এখানে মিলিত হওয়ার কোনো প্রয়াস নেই। অথচ মুসলিম সাহিত্য সমাজের প্রয়াস ছিল, প্রধানতম লক্ষ্য ছিল বাঙালি, হিন্দু এবং মুসলমানের মিলন। এবং সেদিনের সেই হিন্দু এবং মুসলমানের মিলনের ভিতর দিয়ে আসলে সে বাঙালির বা বাংলাদেশের এই অঞ্চলের সব মানুষের মিলনের জায়গাকে খুঁজে পেতে চেয়েছিল। এবং এইখানেই হিন্দু মানে বাংলার নবজাগরণের যে সীমাবদ্ধতা আর বাংলাদেশের নবজাগরণের যে সার্থকতা, তার বীজ নিহিত রয়েছে। আমাদের এখন আসলে আমাদের নিজেদের সমাজের দিকে তাকাতে হবে, এবং নিজেদের সমাজের এই সামাজিক স্তরের নামে আমরা যে বিভক্তি রেখা তৈরি করেছি, সেই বিভক্তি রেখা যদি আমরা দূর না করতে পারি, তাহলে আমাদেরকে গণ অভ্যুত্থান দেখতে হবে। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের গঠনের ভিতরেও অনেক কিছু কিন্তু বিদ্যমান থাকে। তার আরেক নাম আপনারা দিতে পারেন মব, তার আরেক নাম আপনারা দিতে পারেন উচ্ছৃঙ্খলতা, তার আরেক নাম দিতে পারেন বিবেকহীনতা। আমরা সেই সবেরও চর্চা করছি কিনা সেটাও ভেবে দেখতে হবে। এবং সেইটা ভেবে দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে মুসলিম সাহিত্য সমাজের কাছে, আমাদের বারবার ফিরে যেতে হবে আবুল হোসেনের কাছে, আমাদের ফিরে যেতে হবে কাজী আব্দুল ওদুদের কাছে, কাজী মোতাহার হোসেনের কাছে। এবং কাজী মোতাহার হোসেনের ওই প্রবন্ধটার কথা নিশ্চয় আপনাদের মনে আছে। একটা প্রবন্ধের ভিতরে মুসলমান ও আনন্দ গৃহ, এই প্রবন্ধের ভিতরে কাজী মোতাহার হোসেন বলছেন ইহজাগতিকতার গুরুত্ব বোঝাতে গিয়ে যে আমরা মুসলমানেরা আমরা তো মনে করি যে এই সময়ে বা যাপিত জীবনে মুসলমানরা কেবলই কষ্ট করে যাবে, কারণ এরপরে তো তাদের অনেক সুখ, মারা যাওয়া মাত্রই তারা বেহেশতে চলে যাবে, এবং বেহেশতে যাওয়ার পরে তারা অনেক হুর পাবে, তখন সুখ আর সুখ, আর ইহজাগতিকতাকে কষ্ট করে কাটাতে হবে। এই ইহজাগতিকতা আমাদের বুঝতে হবে। যদি আমরা না বুঝি এবং আমরা আমাদের পাশের জনের দিকে যদি সম্প্রীতির দৃষ্টিতে না তাকাই, পাশের জনকে যদি আমরা কেবলই দূরত্ব তৈরি করার দিকে তাকাই, তাহলে আমাদের ভাগ্যে আরো কষ্ট রয়েছে, এবং আমাদের বুদ্ধির মুক্তি দূর হতে অনেক বেদনা রয়েছে। রবীন্দ্রনাথের একটা কথা রয়েছে যে রবীন্দ্রনাথ বলছেন যে সমাজের যে এই অভ্যাস তো দীর্ঘদিনের। এই অভ্যাস আপনি এক মুহূর্তের ভিতর চাইলেই চলে যাবে, নাকি দীর্ঘদিনের চর্চার ভিতর দিয়ে যাবে। এবং যে চাওয়ার কথা আবুল হোসেনের লেখার ভিতরে আছে, আমি সেই কথাটা বলে শেষ করব আমার আলোচনা। আবুল হোসেন আপনারা একটু খেয়াল করেন যে তখন হচ্ছে মানে ব্রিটিশ ইন্ডিয়ার সময়কাল, সেই সময় মহাত্মা গান্ধী এসে বললেন যে হচ্ছে স্বায়ত্ত শাসন দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন যে স্বরাজ দিতে হবে। আমাদের কাজী নজরুল ইসলাম বললেন যে স্বরাজ টরাজ বুঝি না, স্বাধীনতা চাই। এবং বললেন যে ভারতের 1 ইঞ্চি মাটিও যদি পরাধীন থাকে, ব্রিটিশের দখলে থাকে, তাহলে সেই স্বাধীনতা আমাদের হবে না, পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই। আবুল হোসেন বললেন যে স্বরাজ, রাষ্ট্রের স্বরাজ দিলেই সব হয়ে যাবে, নাকি সমাজের স্বরাজ চাইবেন। এবং আমাদের মনে রাখতে হবে আমরা যে অঞ্চলের বাসিন্দা, আজকের যে পূর্ববঙ্গ, একসময় যে বাংলা, আজকের যে বাংলাদেশ,
এই বাংলাদেশ আসলে সমাজের শক্তি দ্বারা তৈরি। এই সমাজের স্বরাজকে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে 90 আসবে, 24 আসবে, আর আমরা এরপরে মব দেখতে থাকব। সমাজকে আগে জাগাতে হবে, সমাজের স্বরাজকে প্রতিষ্ঠা করতে হবে, এবং এই প্রতিষ্ঠাকরণের ভিতর দিয়ে আমাদের যে অসুখ বৃত্তি রয়েছে, আমাদের যে হিংসার মানসিকতা রয়েছে, যে হিংসায় একদা দাঙ্গার জন্ম দিয়েছিল এই উপমহাদেশ জুড়ে, যা এখন কখনো কখনো মব হয়ে দেখা দিচ্ছে, তার মূল কারণ। সুতরাং আমরা যেন আমাদের সমাজের দিকে তাকাই, এবং বেদনার কথা দেখেন যে সমাজকে ফ্যাসিস্ট কিভাবে বুঝে। আপনারা খেয়াল করে দেখছেন যে 15 বছরের যে ফ্যাসিস্ট শাসন, সেই সময় সমাজের ভিতরে যে শক্তিগুলো ছিল, পাঠাগার চর্চা বলেন, ক্লাব কেন্দ্রিক চর্চা বলেন, সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আপনারা খেয়াল করে দেখছেন যে যাত্রার ভিতর দিয়ে যেভাবে মানুষের সম্প্রীতিবোধ জাগ্রত হয়, অনেক কিছু কিন্তু অন্যভাবে সম্ভব নয়। সেই যাত্রা কেবলই আইন শৃঙ্খলার নামে বছরের পর বছর হতে দিইনি। আমাদের এখানকার তো কোনো সাংস্কৃতিক জাগরণই নেই, সাংস্কৃতিক চর্চাই নেই, এবং সেই সব নিয়ে আমরা যারা ঢাকার সমাজে বুদ্ধিজীবী তার মোড়ক করে ঘুরে বেড়াচ্ছি, তাদেরও সে ব্যাপারে কোনো ভূমিকা নেই, তাদেরও সে ব্যাপারে কোনো দৃষ্টি নেই। এমনকি আমাদের পত্রিকাগুলোরও সেই ব্যাপারে কোনো দৃষ্টি নেই। আমরা কেবলই উপরতলার সাধনা করছি। উপরতলার সাধনা দিয়ে দেশ নির্মাণ হয় না, উপরতলার সাধনা দিয়ে বুদ্ধির মুক্তি ঘটে না। আসুন আমরা বুদ্ধির মুক্তি ঘটাই সকলের সম্মিলিত সাধনার ভিতর দিয়ে, যে সাধনা দেখেছিলেন মুসলিম সাহিত্য সমাজ। বুদ্ধিজীবীগণ, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা।